নীলাপ তরুর চোখের দিকে তাকিয়ে থমকে গেল। তরুর চোখে পানি টলমল করছে। কান্না আটকে রাখার ফলস্বরূপ চোখ দুটো ভয়ঙ্কর রকমের লাল হয়ে গেছে। নীলাপকে চুপ করে থাকতে দেখে তরু গানটা নীলাপের দিকে তাক হলো। বল, বিশ্বাস করেছিস? নীলাপ তখনও চুপ। তরু আচমকা গানটা নিজের মাথায় ঠেকলো। বলছিস না কেন? চুপ করে থাকলে কিন্তু। তোর কিছু বলার আগে নীলাপ দূরত্ব পায়ে এগিয়ে গিয়ে তরুর হাত থেকে গানটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সবাইকে চমকে দিয়ে তরুর গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ফলস্বরূপ তরু দুপা পিছিয়ে গেল। পাগলামি বন্ধ কর, আর এসব বাদ দিয়ে নিজের ভুল স্বীকার করে সবার কাছে ক্ষমা চেয়ে নে। কথাটা শুনে তরুর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নীলাপ এখনও তাকে বিশ্বাস করেনি। তরুর মাথায় যেন আগুন জ্বলছে। তরু আরও কয়েক পা পিছিয়ে গিয়ে চিল্লিয়ে উঠল, নিকো নিকো, ব্রিং শ্যাম্পেইন। লিজা এগিয়ে এলো তরুর দিকে। তাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু তরু উল্টো লিজাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। আমাকে আটকাতে আসবি না কেউ। নিকোলাস শ্যাম্পেইনের বোতলটা তরুর দিকে এগিয়ে দিতে তরু বোতলটা খুলে এক নিঃশ্বাসে সবটুকু খেয়ে নিল। নীলাপ অবাক চোখে শুধু তাকিয়ে রইল তরুর দিকে। নিজের জায়গাতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নড়াচড়ার শক্তিটুকু অবশিষ্ট নেই। ফাকড আপ, ব্রিং মোর। নিকোলাস বিনা বাক্যে তরুর দিকে আরেক বোতল এগিয়ে দিল। তরু সেটাও খেয়ে নিল। সবাই তরুর এরকম অবস্থা দেখে ক্ষণে ক্ষণে বিস্মিত হচ্ছে। তরু এবার উলফ স্কোয়াডের উদ্দেশ্যে বলল, ওদেরকে প্রমাণটা দেখিয়ে দিয়ে বিদায় কর এখান থেকে। তরু সামনের চেয়ারে এগিয়ে গিয়ে বসলো। তখনই একটা বড় স্ক্রিনে নেহাকে খুন করার দৃশ্যটা ভেসে ওঠে। সবাই সেদিকে অবাক চোখে তাকায়। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে কীভাবে জসিম মুখ বেঁধে হাতে গ্লাভস পরে নেহার পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে চলে গেছে। তার সাথে আরও 3 জন ছিল। কয়েক সেকেন্ড পর তরু সেখানে গিয়ে প্রথমে জসিমের পিছনে যেতে লাগলো, কিন্তু তার আগে নেহা তরুর পা ধরে আটকায়। তরু নেহার সামনে বসে পড়ে। তারপর না বুঝে তার পেট থেকে ছুরিটা টান দিয়ে বের করে। ঠিক সেই সময় আয়ু নীলাপকে ডেকে আনে, আর তারপর যা হওয়ার তাই হলো। এটাই হলো সেই দিনের সিসিটিভি ফুটেজ, যেটা সাফেদের কাছে ছিল এতদিন পর্যন্ত। আর এই সিসিটিভি ফুটেজটা নীলাপদের বাড়ির সামনের রাস্তার সিসিটিভি থেকে কালেক্ট করা হয়েছিল। সে সময় জমশেদ সাফেদকে এই সিসিটিভি ফুটেজটা নষ্ট করে ফেলতে বলেও সাফেদ নষ্ট করেনি, কারণ এর সাহায্যে সে জমশেদকে বড় কোনো প্রয়োজনে ব্ল্যাকমেল করতে পারত। তাই অস্ত্র হিসেবে সে এটা নিজের কাছেই যত্ন করে রেখে দিয়েছিল। আর এই খবরটাই সাফেদের অ্যাসিস্ট্যান্ট সজীব তাদেরকে দিয়েছিল। তার সাহায্যেই তরু এই মহামূল্যবান ফুটেজটি কালেক্ট করতে পেরেছে। কথায় আছে না, সত্য কখনোই চাপা থাকে না। সত্যর আলাদাই একটা পাওয়ার আছে। আজ সেটা হোক বা 1000 বছর পর হোক, সত্যি নিজের আপন শক্তিতে জ্বলে উঠবে আর মিথ্যার অন্ধকারকে বিনাশ করবে। যা হবার ছিল তাই হলো। চারপাশ একদম নিস্তব্ধ। যে জায়গায় ছিল সে জায়গায় দাঁড়িয়ে আছে। সবার মনের ভেতরে অনুশোচনা। নিস্তব্ধতার মাঝে কারোর কান্নার আওয়াজ ভেসে আসছে ক্ষণে ক্ষণে। কান্নার আওয়াজটা বড়ই করুণ শোনাচ্ছে। উলফ স্কোয়াডের সিনিয়ররা তরুর চারপাশে গোল হয়ে বসে আছে। এরকম বিরল দৃশ্যের সাক্ষী হতে পারবে সেটা সবার কল্পনা অতীত ছিল তরুর কাছে। প্রথমবারের মতো চারপাশে সবাই চুপ, যেন তরুর কান্না তাদের নীরবতাকে চেপে ধরে রেখেছে। কেউ কিছু বলছে না, কেউ কাছে আসছে না, কারণ তারা বুঝে গেছে এই কান্না থামানোর মতো শক্তি তাদের কারো নেই। সত্য আর মিথ্যার লড়াইয়ে মিথ্যার দল ভারী থাকে, কারণ মিথ্যা প্রমাণ করতে হয় না, সত্যকে প্রমাণ করতে হয়। সত্য আলো আর মিথ্যা অন্ধকার। সত্যের সেই আলো সবাই সহ্য করতে পারে না, তাই অনেকেই মিথ্যার অন্ধকারে শান্তি খুঁজে পায়। কিন্তু সত্য এমন এক ধ্রুব সত্য, যে সত্যকে পুরোপুরিভাবে কোনোদিনও নিঃশেষ করা যায়। তরু উঠে দাঁড়ালো। তার পা দুটো চলছে না, নেশা যেন পুরোপুরিভাবে গ্রাস করেছে। তরুর শরীর কাঁপছে। নীলাপ এগিয়ে আসতে নিলে তরু হাত উঁচিয়ে বলে ওঠে, ইউ ক্যান গো নাও, প্রমাণ করে দিয়েছি। নীলাপও কাঁদছে। তার চোখ থেকে অজস্র অশ্রুকণা নীরবে বয়ে যাচ্ছে। প্লিজ থেকে যা। তরু হাসলো, নিজের চোখ জোড়া মুছে বলল, কোথায় থেকে যাব? আমি তো থেকে যেতেই চেয়েছিলাম, কিন্তু তুমিই রাখলে না। এখন যাও, তোমার তো আজকের আনন্দের দিন, তুমি জিতে গেছো। এখন আর নিজেকে ঘৃণা করবে না, বুক ফুলিয়ে বলতে পারবে যে আমাকে ভালোবাসো। কিন্তু সেই ভালোবাসায় কোনো বিশ্বাস ছিল না, একটা ভিত্তিহীন ভালোবাসা ছিল। আমি হেরে গেছি, নিজের কাছেই হেরে গেছি। আমি পারিনি, আমি বিশ্বাস অর্জন করতে পারিনি। নীলাপ এগিয়ে গিয়ে তরুকে জড়িয়ে ধরল। আমি তোকে ভালোবাসি তরু, আমাকে ছেড়ে যাস না। আমি সবসময় তোকে নিজের সাথে রাখতে চেয়েছি, সেই জন্য বারবার ক্ষমা চাইতে বলতাম। শুধু তোকে চেয়েছে,
তুই বোঝার চেষ্টা কর, আমি শুধু তোকে চেয়েছি। তরু নীলাপকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। যেখানে বিশ্বাস নেই সেখানে আমি থাকবো না নীলাভ জাহির খান, চলে যান আপনি। আমাকে ফিরে দিস না তরু, আমি কিভাবে থাকবো তোকে ছাড়া? আই ডোন্ট কেয়ার। নীলাপ হাঁটু মুড়ে বসে পড়ল। আমার ভুল হয়েছিল, আমি তোকে বিশ্বাস করিনি। সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। কখনো না। ইউ আর আ লুজার, ইউ লস এভরিথিং, ইউ ডোন্ট ডিজার্ভ মি। আমি সত্যি তোকে ডিসার্ভ করি না, কিন্তু তুই কি আমাকে ছাড়া ভালো থাকতে পারবি? আমি কোথাও ভালো থাকতে পারবো না, কারণ আমার ভাগ্যে ভালো থাকা নেই। যদি থাকতো তুই আমাকে শেষ মুহূর্তে হলেও একটু বিশ্বাস করতি। তরু পুরোপুরিভাবে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। সে সব কিছু ভঙ্গুর করতে লাগলো। নীলাপ সেদিকে এগিয়ে যেতে নিলে তরু হাতে থাকা একটা গ্লাস ছুঁড়ে নীলাপের দিকে মারে। গ্লাসটা গিয়ে নীলাপের কপালে লাগে, সাথে সাথে কপাল কেটে রক্ত গড়িয়ে পড়ে। নীলাপের মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে। আহ! তরু স্তব্ধ হয়ে যায়। হাতে থাকা আরেকটা গ্লাস অন্যদিকে ছুঁড়ে ফেলে দিয়ে একচুটে নীলাপের কাছে এগিয়ে যায়। হাত দিয়ে রক্ত থামানোর চেষ্টা করে বলে, আম সরি, বলেছিলাম না চলে যেতে এখান থেকে। আশেপাশে তাকিয়ে বলে, এ কে কোথায় আছিস? ডক্টর নিয়ে আয়। নীলাপ তরুর পাগলামি দেখে ডুকরে কেঁদে ওঠে। তরুকে জড়িয়ে ধরল। আমি ঠিক আছে, কিছু হয়নি, কুল ডাউন। হঠাৎ করে তরুর মাথা ঘুরতে শুরু করে। তরু এক ধাক্কায় নীলাপকে সরিয়ে দিয়ে দু হাতে নিজের মাথা চেপে ধরল। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো। নীলাপ কিছু বুঝে ওঠার আগেই তরু মাথা ঘুরে পড়ে যায়। নীলাপ দৌড়ে তরুর কাছে গেল। বাকি সবাইও এলো। বিমান তরুর কাছে যেতে নিলে আভিক আটকিয়ে বলে, তুই আর লিজা মিলে ওদের সবাইকে বাংকারে নিয়ে আটকে রাখ, আমি কাপড় চেঞ্জ করে তরুর সাথে যাচ্ছি। তরুকে হসপিটালে আনা হয়েছে। ডাক্তার চেক আপ করে বলল, ওনার মাথায় এক্সরে করে দেখা গেছে ওনার মাথায় একটা টিউমার আছে। ডাক্তারের কথাটা শোনা মাত্রই নীলাপ বড়সড় একটা শক খেল। কি বলছেন আপনি ডক্টর? এর আগে আমি তোকে ডাক্তার দেখিয়েছিলাম, তারা তো এই ব্যাপারে কিছু বলেনি। আভিক সামনে এসে বলল। ডাক্তার এতদিন সেটাই বলেছে যেটা তরু বলতে বাধ্য করেছে। নীলাপ দুপা পিছিয়ে গেল। কি বললেন? আমার তোর কেন সত্যিটা লুকিয়ে রেখেছিল? নীলাপকে পাশ কাটিয়ে আভিক ডাক্তারের সামনে এসে দাঁড়ালো। তরু সুস্থ হয়ে যাবে তো ডক্টর? এখনই কিছু বলা যাচ্ছে না। ওনার মাথা যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করতে হবে। তাজিম এগিয়ে এসে বলল, এর আগে লন্ডনে থাকতে তরুকে আমি ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, সেও বলেছিল ওর সার্জারি করতে হবে, কিন্তু তরু রাজি হয়নি। যারা কান্না করছে তার সাথে সাফনও কাঁদছে। নাহিদ জিদানকে কোলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার ভেতরে অতিমাত্রাই অপরাধবোধ কাজ করছে। নীলাপ হঠাৎ প্রশ্ন ছুড়ল। তাজিম কাঁদতে লাগলো। কারণ ডাক্তার বলেছিল ওই সার্জারি করলে তরুর স্মৃতি নষ্ট হয়ে যেতে পারে, তরু সবকিছুই ভুলে যাবে। তরু কেন সার্জারি করতে চায়নি? কথাটা শুনে নীলাপ থমকে গেল। তরু বলা একটা কথা তার কানে পাচ্ছে। আমি তোমায় কখনো ভুলে যাইনি লাভ। অপশন থাকা সত্ত্বেও আমি তোমায় কখনো ভুলে যাওয়ার চেষ্টাটুকুও করিনি, কিন্তু তুমি আমায় ভুলতে না পেরে কষ্ট পেয়েছো। এটা আমার দোষ নয় নীলাভ, এটা তোমার কর্মের ফল যে তুমি আমায় ভুলতে চেয়েও ভুলতে পারোনি। তুমি আমাকে ভুলে গিয়ে ভালো থাকতে চেয়েছো, কিন্তু আমি অভাগী তোমাকে এক মুহূর্তের জন্যও ভুলে যেতে চাইনি। কারণ তোমাকে ভুলে যেতে চাওয়া মানে নিঃশ্বাস নিতে ভুলে যাওয়া, তোমাকে ভুলে যাওয়া মানে নিজেকে ভুলে যাওয়া, তোমাকে ভুলে যাওয়া মানে। নীলাপ দু হাতে নিজের কান দুটো চেপে ধরল। কিছু মুহূর্ত শান্ত হয়ে দাড়ি থেকে চিৎকার করে উঠল, আমি তরুর কাছে যাব। কোথায় আমার তরু? কোথায়? আমাকে নিয়ে যাও কেউ। নীলাপ প্রলাপ করতে করতে কেবিনের বাইরে বেরিয়ে যেতে নিলে নাজমুল তাকে আটকায়। নীলাপ সেখানেই হাঁটু মুড়ে বসে পড়ল। তার ভীষণ লজ্জা লাগছে। সে জানে না কেন, কিন্তু তরুর নাম ধরে ডাকতেও ভীষণ লজ্জা লাগছে। তার মুখে তরুর নামটা শুনতে এতটা খারাপ কেন লাগছে? এর আগে কি এমনটা শোনাতো? হ্যাঁ, সবসময় এরকমটা শোনাতো, কিন্তু আমি আজ উপলব্ধি করতে পারলাম যে তরুর নাম ধরে ডাকার যোগ্যতাটুকু আমার নেই। ভাবতে ভাবতে নীলাপ নিজের বুকের ভেতর প্রবল চাপ অনুভব করলো। সে এক হাত দিয়ে বুকের বাঁ দিকটা চেপে ধরে নির্জীব পদার্থের মতো বসে রইল। ডক্টর, আমাদের মেয়েকে আমাদেরকে ভুলে যাবে? মেমোরি লস হওয়ার চান্সেস আছে। তাই শীঘ্রই অপারেশন না হলে ওনার ব্রেন থেকে ব্লিডিং করতে শুরু করে, যার ফলে ওনার মৃত্যু নিশ্চিত। নীলাপ তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো। বুকটা শক্ত করে চেপে ধরেই বলল, আপনি তাড়াতাড়ি ওর সার্জারির ব্যবস্থা করুন ডক্টর, যে কোনো উপায়ে ওকে বাঁচান। এরই মাঝে রাফিজ চৌধুরী সেখানে উপস্থিত হলেন। আমার মেয়ে কোথায়? আমার ত্রানা কোথায়? সাফওয়ান গিয়ে রাফিজকে সব কিছু জানালো। আপনারা যত দ্রুত সম্ভব
অপারেশন করুন, আমার রানাকে বাঁচান। ওর ছাড়া আমার আর কেউ নেই। রাফিজও কান্না করছে, আপিক একইভাবে দাঁড়িয়ে আছে। তরু বারবার বলেছিল কখনোই যেন সার্জারি না করা হয়, কিন্তু সে তরুর কথা রাখতে পারল না। আমাকে ক্ষমা করে দিস তরু, আমি তোর কথা রাখতে পারলাম না। 15 দিন পর নৌশি আর নীর কাছে এনিমিনি তাদের কোলে নিয়ে ঘোরাঘুরি করছে। নীলাপ চুপচাপ খাটের কোণে বসে আছে। 15 দিন ধরে বলতে গেলে নীলাপ কারোর সাথে কথা বলেনি, একদম চুপচাপ থেকেছে। সেদিন তরুর সার্জারি সাকসেসফুল হয়েছিল, কিন্তু 15 দিন যাবৎ তরু কোমায় আছে। ডাক্তারও বলতে পারছে না কবে নাগাদ তরুর জ্ঞান ফিরবে। এনি নৌশিকে কোলে নিয়ে নীলাপের সামনে এসে দাঁড়ায়। স্যার, নৌশিকে একটু কোলে নিন না, মেয়েটা সকাল থেকেই কেঁদে যাচ্ছে। নীলাপ একটা শ্বাস ফেলে নৌশিকে কোলে নিল, কিন্তু তার কান্না থামল না। সাবিনা ওদের কান্না ছুটে ছুটে এলেন। নীরকে কোলে নিয়ে কান্না জড়িত কণ্ঠে বললেন, আমাদের কর্মের ফল ওদেরকে ভোগ করতে হচ্ছে। আমরা তরু মায়ের সাথে যে অন্যায় করেছে সে শাস্তি তুমি ওদেরকে দিও না আল্লাহ। ওরা অবুঝ শিশু, ওদের মাকে ওদের কাছে ফিরিয়ে দাও। নীলাপ প্রাণহীন কণ্ঠে বলতে লাগলো, কত অদ্ভুত তাই না মা? একটা সময় যার মৃত্যু কামনা করতে আজকে তার ফেরার অপেক্ষায় 3 গুনছ। একটা সময় যাকে সবচেয়ে বেশি অপ্রয়োজনীয় মনে করতে আজকে তার প্রয়োজনটা সব সময় আমাদের হারে হারে বুঝিয়ে দিচ্ছে। মা একবার ভেবে দেখো না, তরু ছাড়া আমি, নীর আর নৌশি কতটা অসহায়। তরু বারবার বলতো নীর আর নৌশি তাকে ছাড়া অনেক অসহায় হয়ে যাবে। আমি মানতে চাইতাম না, যে ধরে বলতাম দরকার হলে 100 জন রেখে দেব, তবু ওদেরকে কষ্ট পেতে দেব না। মা তরু হয়তো আগে থেকে জানতো যে এরকম একটা দিন আসবে, সেজন্য বারবার আমাকে সতর্ক করত। বারবার বলেছিল চোখের দেখাও ভুল হতে পারে। একবার আমাকেও বলেছিল আমার যেদিন নাকি আমাকে মায়া, আবেগ আর ভালোবাসার থেকে এতটাই দূরে নিয়ে যাবে যে আমি সব কিছু হারিয়ে ফেলব, ফিরে আসার পথটাও খুঁজে পাবো না। আমাকে বারবার বিশ্বাস করার গুরুত্বটা বোঝাতে চাইতো। আমি সেসব বুঝেও বুঝতাম না। জানো তো, তরু চায়নি নীর আর নৌশিকে এর মাঝে কষ্ট দিতে। সেজন্য, শুধুমাত্র সেই জন্যই বারবার অ্যাবর্শন করে ফেলতে চাইতো। জানো মা, আমি একবার রাগের বসে বলে ফেলেছিলাম যে তোর মতো মা থাকার চেয়ে না থাকা অনেক ভালো হবে। উল্টো তুই থাকলে ওদের জীবন ঝামেলা হবে। তরু সেদিন হয়তো মনে মনে ভীষণ হেসেছিল। এত ভালো একটা জোকস বলেছিলাম যে। নীলাপের চোখ বেয়ে অযোধ্যারাই অশ্রু গড়িয়ে পড়ল। নীলাপ আটকানোর চেষ্টা একটু করল না। ও সত্যি বলেছে মা, আমি ওকে ডিজার্ভ করি না। ওর ভালোবাসার যোগ্য আমি নই। আমি চাইও আমাকে ভুলে যাক, কিন্তু নীর আর নৌশিকে মনে রাখুক। সাবিনা নিজেও কাঁদছে, দরজার সামনে দাঁড়িয়ে থাকা যারাও কাঁদছে। চোখের পলকে হাসি খুশি একটা সংসার তছনছ হয়ে গেল। এসব কিছুর জন্য অবশ্য এই বাড়ির সদস্যগুলোই দায়ী। নৌশি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। নীলাপ নৌশিকে খাইয়ে দিয়ে নীরকে কোলে নিয়েছিল। ছেলেটা তার মতোই কাঁদুনে হয়েছে। একবার শুরু করলে শক্তি শেষ না হওয়া পর্যন্ত কান্না থামায় না। আর্টিফিশিয়াল মিল্কগুলো ওদের শ্যুট করে না। আমি বুঝতেই পারছি না ওদেরকে কি খাওয়াবো। নীলাপ এনে কথা শুনল না। আমার ছেলে মেয়ে বলে ওদের কষ্ট পেতে হবে, আমার ভুলের শাস্তি ওদেরকে পেতে হবে, এটা ওদের ভাগ্য। নীলাপ কিছু একটা ভেবে নীরকে কোলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। 15 মিনিটের মাথায় সে হসপিটালে এসে পৌঁছালো। নীরের কান্না থামেনি এখনও। নীলাপ ধীর পায়ে তরুর সামনে এসে বসল। তরু ঘুমন্ত পরীর মতো নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, হাতে আঙ্গুলে পালস রেট চেক করার যন্ত্রটা লাগানো। নীলাপ নীরকে তরুর পাশে শুয়ে দিল। প্রতিদিনই সে নীরকে নিয়ে এখানে আসে। নৌশি কান্না করতে করতে অভিমান নিয়ে ঘুমিয়ে গেলেও নীর কান্না থামায় না, যার জন্য তাকে এখানে নিয়ে আসতেই হয়। ছেলেটা বড্ড মা ভক্ত, মায়ের ঘ্রাণ পেলে তবে সে শান্ত হয়। নীর কয়েক মিনিটের মধ্যেই ঘুমিয়ে যায়। তরুকে দেখে নীলাপের বুকের ভেতর তীব্র যন্ত্রণা হতে থাকে। কত মিষ্টি নিষ্পাপ একটা মেয়েকে তাদের জন্য কতটা যন্ত্রণাই না উপভোগ করতে হয়েছে ভাবতে শরীর শিউরে ওঠে তার। প্রাণ পাখি, ক্ষমা করবে না আমাকে? এত অভিমানী কবে থেকে হলে? আমি পুরো নিঃশেষ হয়ে যাচ্ছি তরু, প্লিজ এই অপরাধ বোধ, এই নর থেকে আমাকে মুক্তি দে। তুই বলেছিলে না যে যখনই নীর নৈশীর তোকে প্রয়োজন হবে তখনই তুই আসবে ওদের কাছে, ওদেরকে নিয়ে যাবে নিজের সাথে। তাহলে এখন কেন আসছিস না? প্লিজ হয়, যেখানে যাস না কেন ওদেরকে নিজের সাথে নিয়ে যা। আমিও তোর সাথে যাব, কিন্তু তুই না নিতে চাইলে জোর করে যাব। তুই যেখানে যেতে চাইবি আমি যেতে দেব,
আটকাবো না তোকে, শুধু আমাকে নিজের সাথে নিয়ে যাবি। বল, আমি তোকে ছাড়া থাকতে পারবো না তোর। শুধু আমার জেদটাই কেন দেখলি? আমার ভালোবাসাটা কেন অনুভব করলি না? আমি যে কোনো কিছু বিনিময়ে তোর সাথে থাকতে চেয়েছিলাম। আমি শুধু ভয় পেতাম যে বাকিরা তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে। সেজন্যই বারবার ক্ষমা চাইতে বলতাম। নিজেকে ঘৃণা করা থেকে মুক্ত করেছিস তুই, কিন্তু সেই সাথে আমার বেঁচে থাকার কারণটুকু চিনিয়ে গেলি। নিজেকে ঘৃণা করে যাওয়া বেঁচেছিলাম, কিন্তু অপরাধ বোধ নিয়ে বাঁচতে পারছি না তোরও। নীলাপ উঠে দাঁড়ালো, ঘুমন্ত নীরকে কোলে নিয়ে চলে যেতে নেবে। তার আগেই ঘুরে এসে অভিমানী কণ্ঠে বলল, তোর অপেক্ষা আছে। ভুল যেহেতু আমার ছিল, শাস্তিটা শুধুমাত্র আমার প্রাপ্য। তুই ফিরে আইন, নীরা নৌশিকে নিয়ে যা। আমি তোর পিছু নেব না, আমি আর বাঁচার চেষ্টাই করব না। এখন তুই শুধু নীরা নৌশির জন্য বেঁচে আছে। আমি তোকে অনেক মিস করছি তোরও। তুই জানতি না যে আমি তোকে এতটা মিস করব। নীলাপ আবারও তোর পাশে বসলো, তার কান্না থামছে না। আমি তোকে বিশ্বাস করি না বলে অনেক কষ্ট পেয়েছিস তুই, কিন্তু আমার কাছে বিশ্বাসটা নিতান্তই তুচ্ছ ছিল। আমি শুধু তোকে যে কোনো উপায়ে আঁকড়ে ধরতে চেয়েছি, শক্ত করে ধরে রাখতে চেয়েছি। আমার অনুভূতিটা বিশ্বাসের অনেক উপরে ছিল তোরও। তুই 100টা খুন করলে আমি তোকে আজীবন ভালোবাসবো। আমি যেটা জানতাম, আর সেটা জেনেই কখনো সত্যিটা খুঁজে বের করতে চাইনি। আমার কাছে তুই কেমন সেটা ম্যাটার করে না তোরও। শুধুমাত্র আমার পাশে তোর থাকাটাই ম্যাটার করে। আমি কোনটা সত্যের কোনটা মিথ্যে সেটা না জেনেও তোকে অসম্ভব ভালোবাসতাম তোরও। তুই সেটা জানতি না? বল। নীলাপ একটা শ্বাস টেনে আবারও বলতে লাগলো, তোর অভিমানের পালা শেষ হলে ফিরে আসবি তো আমার কাছে? আমি অপেক্ষা আছি তোর। নীলাপ নীরবে চোখের জল ফেলছে। তখনই তরু মৃদুস্বরে ডেকে ওঠে, নীলাভ। নীলাপ তড়িৎ গতিতে তরুর দিকে তাকাই। তরুর জ্ঞান ফিরেছে। নীলাপ দ্রুত তরুর দিকে এগিয়ে যায়। নীরকে এক হাতে কোলে নিয়ে অন্য হাতটা তরুর মাথায় রাখে। প্রাণ পাখি, তুই ঠিক আছিস? নীলাপ দ্রুত উল্টো দিকে ঘুরে ডাক্তারকে কি ডেকে আনলো। তরুর জ্ঞান ফেরার খবর পেয়ে বাকিরাও ছুটে এলো। ডাক্তার তরুর চেক আপ করে দেখলেন তরু একদম সুস্থ আছে। সে তরুর অক্সিজেন মাস্ক খুলে দেয়। শি ইজ টোটালি ফাইন নাও। আপনারা কথা বলুন, যে কোনো প্রয়োজনে আমাকে ডাক দেবেন। ডাক্তার চলে গেল। যারা তরুর পাশে বসে তরুকে উঠে বসতে হেল্প করলো। তরু এক হাত দিয়ে মাথা চেপে ধরে চারদিকে তাকিয়ে আশপাশে থাকা প্রত্যেকের দিকে তাকালো। আমি কোথায় আছি? সাবিনা গিয়ে বসলেন তরুর পাশে। মা, তুমি হসপিটালে আছো? হসপিটালে কেন? নাইদের একটু সন্দেহ হলো, এবার সে তরুর উদ্দেশ্যে বলল, তরু, তুমি আশেপাশে তাকিয়ে দেখো তো, সবাইকে চিনতে পারছো তো? নাইদের কথায় নীলাপ সিরিয়াস চোখে তরুর দিকে তাকালো। অজান্তে ভীষণ ভয় পাচ্ছে সে। তরু সময় নিয়ে সবাইকে পর্যবেক্ষণ করল। অবশেষে নীলাপের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলে উঠল, আপনাকে আমি কোথায় যেন দেখেছিলাম। তরু দুহাতে নিজের মাথা চেপে ধরল। মনে করতে পারছি না কেন। তরুর রিয়াকশন দেখে সবাই বুঝতে পারলো যে তরু সব কিছুই ভুলে গেছে। নীলাপ তো এটাই বুঝতে পেরে সেখানে হাঁটু মুড়ে বসে পড়ল। তরু ভুরু কুচকে সেই দিকে তাকালো। ওনার কি হয়েছে? নাহিদকে নীলাপের কোল থেকে নীরকে কোলে নিল। নাজমুল তরুর মাথায় হাত রেখে বললেন, মা, আমাকে চিনতে নাই পারো, কিন্তু নিজেকে তো মনে আছে, তাই না? তরু অবাক চোখে নাজমুলের দিকে তাকাই। আমি আমার কথা বলছেন? তরু পুনরায় মাথা চেপে ধরল, কিন্তু তার কিছুই মনে পড়ছে না। তরু এবার বেশ আশাহত হয়ে পড়ল। আমার কিছু মনে কেন পড়ছে না? আমি কে? আমি কোথা থেকে এসেছি? তরু এবার যারার হাত চেপে ধরল। আপনি জানেন আমি কে? বলুন না আমি কে? যারা অসহায় চোখে তরুর দিকে তাকায়। তরু তাকে আপনি করে বলছে, মানে যারা কেউ চিনতে পারছে না। হাই, যেখানে তরু নিজেকেই চিনতে পারছে না সেখানে যাকে মনে রাখাই তো স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক বিষয়টা নীলাপ কিছুতেই মেনে নিতে পারছে না। নীলাপ উঠে এসে তরুর হাত ধরে তাকে দাঁড় করালো। মুখটা দুপাশের আজলাই নিয়ে আদুরে কণ্ঠে বলল, তুই আমাকে চিনতে পারছিস না? কিন্তু তরু, তুই তো আমার নাম ধরে ডেকেছিলে। তরু দুপা পিছিয়ে গেল। আপনি এরকম কেন করছেন? আমি সত্যি বলছি, আমি কাউকে চিনতে পারছি না। নাইট এগিয়ে এসে বলল, কিছুক্ষণ পর তানজিম ভাই আর বাবাও এসে পড়বেন, দেখি ওনাদের চেনেন কিনা। হলো তাই। তরু তাজিম, সাফওয়ান, এহসান আর রাফিজ চৌধুরী সহ কাউকে চিনতে পারল না। নীলাপ তো স্তব্ধ হয়ে বসে আছে।
এসব কিছু আর মেনে নিতে পারছে না। তোর ঘাবড়ে গিয়ে বেডের উপর জড়সড় হয়ে বসে আছে। নীলাপ অসহায় চোখে তাজিমের দিকে তাকালো। ভাইয়া, আপনি বলেছিলেন আপনার কাছে কোনো সুপার পাওয়ার থাকলে আপনি তরুর মস্তিষ্ক থেকে আমাকে মুছে ফেলতেন। আপনি কি সত্যিই কোনো সুপার পাওয়ার ব্যবহার করেছেন? ভাইয়া, যদি করেই থাকেন তাহলে আমি অনুরোধ করছি, আমাকে মনে করতে হবে না। শুধু নীর আর নসের কথাটাকে মনে করিয়ে দিন। ছেলে মেয়ে দুটো ওকে ছাড়া সার্ভাইভ করতে পারবে না। তাজিম অবাক চোখে নীলাপের দিকে তাকেই। নীলাপ কাঁদছে। তাজিম হয়তো তিক্ত কিছু বলতে চেয়েছিল, তবে সেটা ঘুরিয়ে নিয়ে বলল, ধৈর্য ধরো নীলাভ, আমরা আস্তে আস্তে তরুকে সবকিছু মনে করানোর চেষ্টা করি। দেখবে একদিন না একদিন ওর সবকিছু মনে পড়ে যাবে। চানা কি আমাকে কোনোদিনও চিনতে পারবে না? অবশ্যই চিনতে পারবে ভাই, আপনি ভেঙে পড়বেন না প্লিজ। ওকে আমাদের পরিচয় দেওয়া উচিত। যারা তুমি এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দাও। যারা পুনরায় তরুর পাশে গিয়ে বসলো। তরু সবাইকে চমকে দিয়ে বেডের শেষ প্রান্তে গিয়ে গুটিসুটি মেরে বসলো। তরুর পরনে পেশেন্টের পোশাক, মাথায় ব্যান্ডেজ করা। যার একটু আহত হলে তরুর উদ্দেশ্যে বলল, আপু, তোমার নাম হচ্ছে তরুলতা এহসান, সবাই তোমাকে তরু বলেই ডাকে। যার কথা শুনে তরু একটু আগ্রহ দেখালো। আমার নাম তরুলতা এহসান, সবাই তরু বলে ডাকে? হ্যাঁ, সবাই ডাকে, শুধু ওই আঙ্কেলটা বাদে। যারা রাফিজ চৌধুরীকে দেখিয়ে দিলেন। ওনার নাম রাফিজ চৌধুরী, উনি তোমাকে এনা বলে ডাকেন। কেন? যারা কিছু বলতে চাইল, রাফিজ চৌধুরী বাধা দিয়ে, আমি তোমার কিছু হই না এনা, তবে শুধু এইটুকু জেনে রাখো, আগে তুমি আমাকে ড্যাড বলে ডাকতে, আর আমি তোমাকে এনা বলে ডাকতাম। বলেন। তোর মুখটাকে ছোট বাচ্চাদের মতো করে ফেলো। তারপর ঘাটটাকে হালকা করে কাত করে পুনরায় হাঁটুতে মুখ খুঁজল। যার এবার এক এক করে প্রত্যেকের সাথে পরিচয় করিয়ে দিল। এবার নীলাপের পালা। নীলাপ তো কেঁদে যাচ্ছে। তোর তাকে ভুলে গেছে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। উনি হলেন তোমার হাজবেন্ড, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসতে। ওনার নাম হলো নীলাপ জাহির খান। উনি সিআইডি ডিপার্টমেন্টের এসএসপি পদে আছেন। নামটা শোনা মাত্রই তোর যারার ইশারকৃত দিকে তাকালো। নীলাপ? উনি নীলাপ? তোর পুনরায় নিজের মাথা চেপে ধরল। আপচে আপচে কিছু মনে পড়ছে, সে শুনতে পাচ্ছে। সে কাউকে ডাকছে। লাভ? লাভ নয়, নীলাভ। আমি তোমাকে লাভ বলেই ডাকি না। তোর নিজের মাথা ছেড়ে দিল। দ্রুত নীলাপের দিকে এগিয়ে গেল। আপনার নাম নীলাভ? নীলাপ অবাক চোখে তোর দিকে তাকালো। কানা থামিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। তোর নীলাপের চেহারায় হাত বুলাতে লাগলো। তোর চোখ জোড়া পানিতে চিকচিক করছে। তোর রিয়াকশন দেখে নীলাপ সহ বাকি সবাই অবাক হলো। তুই আমাকে চিনতে পেরেছিস তরু? তরু কিছুই বলো না, এক দৃষ্টিতে নীলাপের দিকে তাকিয়ে রইল। আর এভাবেই তাকিয়ে থাকা অবস্থাতেই তরু সেন্সলেস হয়ে নীলাপের গায়ে ঢলে পড়ল। তরু, কি হয়েছে? নীলাপ তরুকে কোলে করে বেডে শুইয়ে দিল। ডক্টর এসে সব কিছু শুনি বলেন, আপনাদের কথা শুনে বুঝতে পারলাম যে উনি সব কিছু ভুলে গেলেও রিকভার করার চান্সেস আছে। তবে আপনারা ওনাকে প্রেশার দিয়ে কিছু মনে করতে যাবেন না। নীরের ঘুম ভেঙে গেছে। ছেলেটা পুনরায় কান্না শুরু করেছে। নীলাপ নীরকে কোলে নিয়ে ডাক্তারের উদ্দেশ্যে বলল, ওকে আমরা বাড়ি নিয়ে যেতে পারবো? হ্যাঁ, নিয়ে যান। স্বামীর সাথে থাকলে উনি সব কিছু মনে করতে সুবিধা হবে। তরুর জ্ঞান ফিরলে নীলাপ সহ বাকি সবাই তরুকে খান ম্যানশনে নিয়ে আসে। তাজিম আর সাফন হসপিটাল থেকে নিজেদের বাড়িতে চলে গেছে। যদিও তারা তরুকে নিজেদের সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নীর আর নৌশির কথা ভেবে খান ম্যানশনে থাকতে দিতে রাজি হয়েছে। অবশ্য তরুর স্মৃতি ফিরলে তরুর যেখানে ইচ্ছে সেখানেই থাকবে। তরু পুরোটা রাস্তা চুপচাপ বসেছিল, কিন্তু নীর পুরোটা রাস্তা কান্নাকাটি করেছে, যার ফলস্বরূপ তরু বেশ বিরক্ত হয়েছে, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলতেও পারেনি। নীলাপ বাড়িতে ঢুকতেই এনি নীরকে নিতে এগিয়ে আসে। নীলাপ নীরকে এনির কাছে দিয়ে তরুর দিকে তাকায়। তরু চারিদিক চোখ বুলিয়ে পর্যবেক্ষণ করছিল। ভালো করে দেখে বলো তো, বাড়িটা পরিচিত লাগছে না? তরু মুখটাকে ছোট করি নীলাপের দিকে তাকাই। আমি এখানে আগে এসেছিলাম। যারা এগিয়ে এসে বলল, তুমি এখানেই থাকতে আপু, কারণ এটা তোমার শ্বশুর বাড়ি। নীলাপ আর যারা তরুকে নিয়ে নীলাপের রুমে এলো। নীলাপ তরুর কাপড় বের করে হাতে দিয়ে দিল। ওয়াশরুম ওইদিকে, যা ফ্রেশ হয়ে আয়।
তরু বাধ্য মেয়ের মতো ওয়াশরুমে চলে গেল। আধা ঘন্টা পর বেরিয়ে এলো। তার চোখে মুখে ভীষণ হতাশার চিহ্ন। রুমে নীলাভ নেই। ছেলেটা 15 দিন যাবৎ বাচ্চাদের যন্ত্রণায় দৌড়ের উপর আছে। যারা তরুকে দেখতে এসে দেখলো তরু মন খারাপ করে বিছানার উপর বসে আছে। কি হলো আপু, তোমার মন খারাপ কেন? তুমি আমার ছোট বোন, রাইট? হ্যাঁ আপু। তাহলে তোমাকে আমি সবকিছুই বলতে পারি, তাই না? যারা ভুরু কুচকে তরুর পানে তাকায়। অবশ্যই আপু, তুমি চাইলে আমাকে সবকিছু বলতে পারো। তোমরা বলেছিলে আমার মাথায় অপারেশন হয়েছে, কিন্তু বলি তরু নিচের তলপেটে সেলাই করা অংশটা যারাকে দেখালো। ওনারা আমার পেট কেটেছিল কেন? ওনারা হয়তো আমার লিভার, কিডনি সবকিছু রেখে দিয়েছে বোন। তরুর কথা শুনে যারা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। তবে তরুকে সবকিছু জানানো উচিত। আর নীর আর নৌশির কথা তো আরও আগে জানানো উচিত। যারা কিছু বলতে যাবে তার আগেই তরু নিজের বুকের উপর থেকে কাপড়টা হালকা সরিয়ে যারাকে কিছু দেখালো, যেটা দেখে যারা থতমত খেয়ে গেল। তুমি বলেছ নীলাভ নামের লোকটা নাকি আমার হাজবেন্ড হয়। আমি ওনাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমার মনে হচ্ছে উনি লোকটা হয়তো সাইকো টাইপের। নইলে নিজের বউয়ের বুকে কেউ এইভাবে নিজের নাম লিখে রাখে? তরুর কথা শুনে যারার অস্বস্তি লাগছে। এবার অপারেশন করার সময় হয়তো তরুর মাথার 2-1টা তার ছিঁড়ে গেছে, তাই তরু এরকম বিহেভ করছে। তরু এবার নিজের ঘাড়ের কাপড় সরিয়ে 2টো গুলির চিহ্ন দেখালো। নীলাভ নাকি সিআইডি অফিসার? আচ্ছা, উনি কি রাগের মাথায় আমার শুট করে দিয়েছিল? যারা ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল। না না আপু, এসব তুমি কি বলছো? তরু গাল ফুলিয়ে নিচে হাত 2টো যারার দিকে এগিয়ে দিয়ে বলল, আমার হাত দুটোতে এত দাগ কেন? আমার পুরো শরীরেই দাগে জর্জরিত বোন। নীলাভ নিশ্চয়ই সাইকো টাইপের হবে। আমার তাকে দেখেও তেমনটাই মনে হয়েছে। হসপিটালে বসেও কেমন পাগলের মতো বিহেভ করছিল। আমার মনে হচ্ছে ওনার টর্চারেই আমি সবকিছু ভুলে গিয়েছি। যারার এবার ভীষণ কান্না পাচ্ছে। সাইকো ভাইয়া নয়, তুমি ছিলে আপু। নইলে কেউ নিজের সাথে এমনটা করতে পারে? আমি তো এসব কিছুই জানতাম না। ভাগ্যিস আজকে তুমি আমাকে দেখালে, নয়তো আমি হয়তো কোনোদিনও জানতে পারতাম না যে তুমি কতটা নিষ্ঠুর ছিলে। যারা নিজেকে সামলে তরুর হাত ধরে বলল, আমাকে দেখিয়েছো আপি, আর কাউকে এসব বিষয় বলবে না, বুঝলে? আমি সবকিছু ভুলে যেতে পারি ঠিকই, কিন্তু আমি পাগল নই যে এগুলো সবাইকে বলে বেড়াবো। তাছাড়া নীলাভ যদি এসব করেও থাকে সেটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আমি অন্য কাউকে কেন জানাবো? তুমি আমার বোন বলে তোমায় জানালাম। আর তাছাড়া নীলাভকে আমার পছন্দ হয়েছে। উনি আমার হাজবেন্ড ভাবতেই ভালো লাগছে। কি সুন্দর দেখতে উনি। ওনাকে কান্নারত অবস্থাতেও দেখতে সুদর্শন লাগে। যারা হালকা হাসলো। তরু সব কিছু ভুলে গেল। নীলাভের প্রতি নিজের ফিলিংসগুলো ভুলতে পারেনি। হয়তো এটার জেদ ধরেই একদিন তরু পুরনো সব কিছু মনে করতে পারবে। আপু, তুমি জানতে চাইছিলে না যে তোমার পেটে কাটার দাগ কেন? যারার কথা শুনে তরু গোল গোল চোখে যারার দিকে তাকালো। জানো বোন, ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে এই দাগগুলো দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। অনেক কষ্ট করে নিজেকে চিৎকার দেয়া থেকে আটকেছি। ওরা আমার কিডনি আর লিভার রেখে দিয়েছে, তাই না? আরে না আপু, এটা সি সেকশনের দাগ। সি সেকশন? হ্যাঁ আপু, তোমাকে আমি সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছি, কিন্তু এখনো তোমার ছেলে মেয়ের সাথে পরিচয় করানো হয়নি। তরু চমকে যারার দিকে তাকায়। আমার ছেলে মেয়ে আছে? আজ থেকে মাত্র 3 সপ্তাহ আগেই তোমার সি সেকশন করা হয়েছিল। তোমার টুইন বেবি আছে, ওদের নাম নীর আর নৌশি। যারার কথাগুলো শুনে তরু অনেক কিছু মনে করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই নীর আর নৌশির কথা মনে পড়ল না। তাদের কথার মাঝে সাবিনা তরুর জন্য খাবার নিয়ে এলেন। সব কথা পরে হবে, আগে তরু মা খেয়ে নেও। তরু খাবারগুলো নিয়ে খেতে লাগলো। তার খাওয়া শেষ হলে যারা বলে, চলো আপু ড্রয়িং রুমে যাই। যারা তরুকে নিয়ে ড্রয়িং রুমে এসে দেখালো নীলাভ বাচ্চাদের খাওয়াচ্ছে। নৌশিকে কোনোভাবে খাই ঘুম পাড়িয়ে দিয়েছে, কিন্তু নীরকে খাওয়াতেই যুদ্ধ করতে হচ্ছে। তরু আসতেই দেখে নীলাভ একটা মিষ্টি হাসি উপহার দিল। যারা অ্যানির কাছ থেকে জিদানকে নিয়ে তরুর সামনে এলো। আপু, ও হচ্ছে জিহাদ, আমার ছেলে। তোর কিছু বলতে যাবে, কিন্তু তার আগে নীর কেঁদে ওঠে। নীলাভ বহু কষ্টে নীরকে খাইয়েছিল, কিন্তু নীর বমি করে সব ফেলে দিয়েছে। এটা কি হলো?
আমার পুরো 1 ঘন্টার পরিশ্রমে বৃথা গেল। ছেলেটা যে কেন এরকম হয়েছে আল্লাহ মালুম। তরু দ্রুত পায়ে নীলাপের দিকে এগিয়ে গেল। নীরের কান্না শুনলেই তার বিরক্ত লাগছে, মনে হচ্ছে কেউ তার মাথায় ভারী কিছু দ্বারা আঘাত করছে। তরু সহ্য করতে না পেরে বলেই ওঠে,